সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখেন তারা সকলেই জানেন যে সারা দাও বাংলাদেশ টিম বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যায় সাধারণ মানুষের প্রশ্ন নিয়ে, সাধারণ মানুষের জানতে চাওয়া নিয়ে। সাধারণ মানুষ যে সকল বিষয়গুলো জানতে চান, যে সকল বিষয়গুলো তারা অন্তঃস্থ করতে চান, সে সকল বিষয়গুলো নিয়েই আমাদের প্রশ্ন থাকে সে সকল মানুষের কাছে যারা রয়েছেন বিভিন্ন দায়িত্বে। প্রশ্ন থাকে তাদের দায়িত্ব পালনে তারা যথার্থ ভূমিকা পালন করছে কিনা। প্রশ্ন থাকে সাধারণ মানুষের মনে ঘুরপাক খাওয়া নানান প্রশ্ন। সে সকল প্রশ্নের উত্তর দিতে আজকে সারা দাও বাংলাদেশ টিম তথা মোহনা পরিবার পৌঁছে গিয়েছে চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয়ে, এবং আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটনের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসান মোহাম্মদ শওকত আলী। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের একজন সাধারণ নাগরিক রাতে যদি একা চলাচল করতে চায়, সেই ক্ষেত্রে সিএমপির কমিশনার হিসেবে আপনি সেই নাগরিকের কতটুকু নিরাপদ বলে আপনি মনে করেন? আমরা মনে করি যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের নিরাপত্তা প্রদানে সক্ষম, এবং আমরা যেটি সবসময় বলে থাকি যে পুলিশ সঠিকভাবে কাজ করছে কিনা সেটির একমাত্র মাপকাঠি হচ্ছে নাগরিক সন্তুষ্টি। এটিকেই আমরা পুলিশের কাজের স্বীকৃতির মাপকাঠি হিসেবে বিবেচনা করি। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে ব্যবস্থাটা এখানে আছে আমরা সার্বক্ষণিকভাবে মনিটর করি, এবং দিনে এবং রাতে, বিশেষ করে রাতে আমরা একটা স্পেশাল ব্যবস্থা রাখি যাতে অপরাধীরা যে কোনো নাগরিকের জীবন বিপন্ন করতে না পারে, বা নিরাপদে নাগরিকগণ যাতে শহরে চলাফেরা করতে পারেন সেই বিষয়ের জন্য আমাদের যে ব্যবস্থাটি রয়েছে, পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকি পুলিশের ব্যবস্থাও রয়েছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করছে, এবং আমাদের সাদা পোশাকি নজরদারি হচ্ছে। আমরা মনে করি আমরা সক্ষম। কিন্তু চেকিং পয়েন্টের নামে বিব্রতকর কোনো পরিস্থিতিতে যদি কোনো পুলিশ সদস্য কিংবা আপনার পুলিশের কেউ ফালানোর চেষ্টা করে, সেই বিষয়ে আসলে পদক্ষেপ কি হতে পারে একজন সাধারণ নাগরিকের? আপনার কাছে অভিযোগ দেওয়ার পথ কি সবসময় খোলা কিনা? হ্যাঁ, এই বিষয়টাতে আমরা বলবো যে পুলিশ আইন দ্বারা নিয়ন্ত্রিত একটি বাহিনী, এবং পুলিশের নিজস্ব কাজ করার ক্ষেত্রে কিছু বিধিবিধান আছে, কিছু পদ্ধতি আছে, প্রসিডিওর আছে। পুলিশকে প্রসিডিওর মেনে, আইন কানুন মেনে, এবং প্রচলিত যে আইন দ্বারা পুলিশ নিয়ন্ত্রিত সেটা মেনেই পুলিশকে কাজ করতে হবে। তো আমার কাছে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো কর্নার থেকে, যে কোনো উৎস থেকেই অপরাধের তথ্য আসতে পারে, কিন্তু সেটিকে বিচার বিবেচনা করা, সেটিকে পর্যালোচনা করা, পরীক্ষা করে আমি যে কাজটি করব সেটি অবশ্যই প্রসিডিওর মোতাবেক হতে হবে এবং আইন কানুন মোতাবেক হতে হবে। আমাদের কাজ করার ক্ষেত্রে একটা প্রসিডিওর আছে, সেটা চেকপোস্টই হোক বা টহল হোক, যাই হোক, সেখানে কাজ করার ক্ষেত্রে একটা প্রসিডিওর আছে, নিয়ম নীতি আছে, একটা স্টেপ বাই স্টেপ আমরা কাজটি করে থাকি। তো সেটির ব্যত্যয় যখন হয় তখনই আসলে বিড়ম্বনা তৈরি হয় এবং বিভিন্ন ধরনের অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়। তা আমি মনে করি যে উৎস যাই হোক না কেন আমার কাছে তথ্য আসতেই পারে, তো পুলিশকে প্রফেশনালি কাজটা করতে হবে, প্রসিডিওর মোতাবেক কাজ করতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ আনপ্রফেশনাল কাজ করেন তাকে অবশ্যই বিধিবিধান মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং এটি আমরা এখানে করেছি। এবং এ ব্যাপারে কারো কোনো ছাড় নাই, কারণ আমরা যেহেতু সবসময় বলে থাকি যে নাগরিক সন্তুষ্টি আমাদের স্বীকৃতির মাপকাঠি। সেই ক্ষেত্রে নাগরিকদের সাথে আচরণ বা এই ধরনের চেকপোস্টে বা টহলে নাগরিকদেরকে চেক করার ক্ষেত্রে, যে কোনো মানুষকে চেক করার ক্ষেত্রে পদ্ধতিগতভাবেই করতে হবে এবং নিয়ম নীতি অনুসরণ করে করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। চট্টগ্রাম মহানগরীতে মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব হয়েছে সেই বিষয়টা জানতে চাই, এবং আরেকটি বিষয় সঙ্গে যুক্ত করতে চাই, মাদক নিয়ন্ত্রণে আপনার ব্যক্তিগতভাবে নেওয়া কি কোনো ভূমিকা রয়েছে কিনা, বা মাদক নির্মূল আসলে চট্টগ্রাম বা পুরো বাংলাদেশে কখনো হয়তো বা সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু সফল বলে আপনি মনে করছেন? চট্টগ্রামের ক্ষেত্রে আমরা সবসময় যেটা আমরা অনুভব করে থাকি এবং আমরা যেটি মনে করি যে চট্টগ্রাম বা সারা বাংলাদেশেই আসলে মাদকের উৎপাদন তেমনটি হয় না। চট্টগ্রামকে, মহানগরকে মাদকের একটা রুট হিসেবে ব্যবহারের প্রবণতা রয়েছে, অনেক আগে থেকে এটি রয়েছে। পোশাকি পুলিশ তো আমাদের আছেই, এছাড়াও আমরা সাদা পোশাকি পুলিশ এবং আমাদের
একেবারে সাদা পোশাকি পুলিশের বাইরেও আমাদের নজরদারি রয়েছে। এবং এই বিষয়ে আমরা অনেক সময় এখন যেটি দেখা যায় যে মাদকের বেচাকেনা কোনো সময় দেখা যায় যে অনলাইনে হয় বা সাইবার স্পেসটাকে তারা ব্যবহার করে। তো এই বিষয়টাকে প্রতিহত করার জন্য আমরা সাম্প্রতিককালে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট এবং রেসপন্স সেন্টার চালু করেছি, যেখানে মানুষ যে কোনো রকমের তথ্য দিতে পারেন এবং সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা নিতে পারি। আমরা মনে করি যে আমি দায়িত্বভার গ্রহণ করেছি গত এপ্রিল মাসে, এরপর থেকে প্রায় 10 লক্ষাধিক আমরা ইয়াবা উদ্ধার করেছি এবং অসংখ্য আমার মনে হয় প্রায় আমাদের সঠিক মনে না পড়লেও আমরা 500 কেজির উপরে গাঁজা বা এই ধরনের উদ্ধার আছে আমাদের মাদক সংক্রান্ত। তো এই ব্যাপারে আসলে আমাদের যেটা নীতি আমরা ফলো করি সেটা হলো জিরো টলারেন্স, এবং এই বিষয়টাকে আমরা মনে করি মাদক প্রতিরোধের জন্য শুধুমাত্র পুলিশি তৎপরতা নয় বা এনফোর্সমেন্টের চেয়েও যে সবচেয়ে কার্যকরী হলো কমিউনিটি এনগেজমেন্ট এবং সামাজিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ। আর আমরা মনে করি যে সামাজিক প্রতিরোধের সবচেয়ে বড় যে জায়গাটি, যে সবচেয়ে প্রাথমিক যে জায়গাটা, সেটা হলো পরিবার থেকে যদি এই বিষয়টি খেয়াল রাখা হয় যে আমার সন্তান বা আমার আত্মীয়, আমার প্রিয়জন কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, সে তার লাইফ স্টাইল কী, তাইলে হয়তো বা অনেকাংশেই এনফোর্সমেন্টের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও মাদক প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখবে। চট্টগ্রাম মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনা শুধুমাত্র কি অবকাঠামোগত সমস্যাই আপনি মূল দায়ী করবেন, নাকি ট্রাফিক পুলিশের লোকবলের অভাবও আপনার অনুভব করায় যে আরও বেশি থাকলে হয়তোবা ট্রাফিকটা সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যেত? যুক্ত করতে চাই, কখনো পুলিশ কমিশনারের যেই সার্ভিস রয়েছে সেই সার্ভিসের বাইরে যে কখনো সাদা পোশাকে চট্টগ্রাম মহানগর ঘুরে দেখা হয়েছে কিনা? আপনি খুব চমৎকার একটি প্রসঙ্গের অবতারণা করেছেন যে ইনফ্রাস্ট্রাকচারাল সেটআপ বাদে জনবল সংক্রান্ত কোনো সংকট আছে কিনা। দেখুন, আমি পুলিশ সার্ভিসে আমি যেটি সবসময় বিশ্বাস করি এবং মনে করেছি এবং মনে করি, বিশ্বাস করতে চাই যে আমার যদি আন্তরিকতা থাকে, আমাদের সীমাবদ্ধ যে সক্ষমতা আছে সেটি দিয়েও আসলে কাজটি সঠিকভাবে করা সম্ভব যদি আন্তরিকতা থাকে এবং আমি যদি পেশাদারিত্বের সাথে কাজটি করি। এটি কোনোভাবেই অসম্ভব কিছু নয়। তবে ইনফ্রাস্ট্রাকচারাল সেটআপ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ইনফ্রাস্ট্রাকচারটা থাকে, যেমন চট্টগ্রাম মহানগরের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি এখানে কোনো ট্রাফিক সিগন্যালই সচল নেই, এখানে কোনো পয়েন্টেই নেই। তো যদি সেটআপ থাকে, এবং সেটআপ থাকলে যেটা হবে সেটা লোকবলের যে কথাটা আমরা সবসময় বলে থাকি, সেটার প্রয়োজনীয়তা ততটা অনুভূত হবে না এবং সঠিকভাবে কাজটি করা সম্ভব হবে। পদক্ষেপ নিয়েছে সেটি হলো আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে এবং ওনার সাথে সমন্বয় করে তিনি একটা অনবদ্য প্রকল্প নিয়েছেন, সেটি হলো যে সেফ সিটি, এবং আমরা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা যে ট্রাফিক ব্যবস্থাকে সাজানোর জন্য এআই বেসড ট্রাফিকিং চালু করার আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের সাথে সমন্বয় করে এটি চট্টগ্রামে কিছু পয়েন্টে প্রথমে পাইলটিং আকারে শুরু হবে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে, এবং আমরা আশা করছি যে এই সিগন্যাল লাইট সহ এআই বেসড ট্রাফিকিং চালু করা হলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা আরও ভালো রেজাল্ট পাবো এবং নাগরিকদেরকে স্বচ্ছন্দে চলাচলের একটা সুযোগ তৈরি হবে। আমি প্রায়শই করে থাকি যে আমি হয়তো বা বুঝতে পারি না, আমার সদস্যরা যাতে বুঝতে না পারে, আমি সেভাবে শহরে ঘুরে বেড়াই এবং আমি মনিটর করি যে আমাদের সদস্যরা ঠিকমতো কাজটি করছে কিনা। যেমন করে থাকি নজরদারি আমার সদস্যদের উপরে, সেটির বাইরেও কথাটি হচ্ছে আমার যে সদস্যটি রাস্তায় কাজ করছে বা টহলে কাজ করছে সে ভালো আছে কিনা এবং সে উপযুক্ত পরিবেশে বা তার ওয়েলফেয়ারটাও সংরক্ষিত হচ্ছে কিনা, তার কোনো অসুবিধা আছে কিনা সেটিও আমরা তদারক করে থাকি। আপনি আপনার পুলিশ বাহিনীর ছোট ছোট বিপদেও নিজে স্বয়ং উপস্থিত হন, এটি কি আপনার ব্যক্তিগত কোনো একটি ভালো লাগা, নাকি একটি
এজেন্ডা আপনি তৈরি করতে চাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন আসলে যতই ছোট কর্মচারী হোক তাদের বিপদে যেন তারা ঝাঁপিয়ে পড়েন? আমাদের একটি ধারণা থাকতে হবে ভেতর থেকে যে আমার যে সদস্যটি যে আমরা বলে থাকি যেটা আমাদের পুলিশ পরিবার, যে মেট্রোপলিটন পুলিশ পরিবার, এখানে যে সদস্যটি কাজ করছে সে যদি সুস্থ থাকে, সে যদি ভালো থাকে, সে আমাকে ভালো আউটপুট দিতে পারবে। বা সে যদি মনে করে আমার সিনিয়র বা আমার তদারকারী আমার ওয়েলফেয়ার দেখছে, আমার ওয়েলনেসটা সুপারভাইজ করছে, আমি অসুবিধায় আছি কিনা, আমার ভালো মন্দের খবর রাখছে, তার মধ্যে কর্মস্পৃহাটা অনেক বেড়ে যাবে এবং সে এটাকেই একটা ইনসেন্টিভ হিসেবে গ্রহণ করবে। সকল কর্মকর্তারই এবং সকল সুপারভাইজারি অফিসার যারা আছেন প্রত্যেকেরই তাদের যে ইউনিট আছে, ইউনিটের প্রতিটি সদস্যের ক্ষেত্রেই তাদের ওয়েলফেয়ারগুলো দেখা উচিত। এবং আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন যে অসুস্থ অবস্থা তাকে দেখা, শুধু সে যেই হোক না কেন, যেই লেভেলেরই হোক না কেন, তার হিউম্যান বিং হিসেবে হলো তার ওয়েলনেসটা দেখার আমার দায়িত্ব আছে। এটা আমি বলবো এটা একটা নৈতিক দায়িত্ব। আমি যদি তার সুযোগ সুবিধা না দেখি তাহলে তার ভিতরে ওননেসটা আসবে না, সে নিজের মনে করবে না এই অর্গানাইজেশনকে। সেই ক্ষেত্রে ওয়েলফেয়ার দেখাটাও আমি মনে করি একটা ইনসেন্টিভ, তার ভিতরে একটা কর্মস্পৃহা তৈরি করবে, তার ভিতরে একটা ওনারশিপ তৈরি করবে পুলিশের প্রতি এবং তার কর্মের প্রতি তার একটা ওনারশিপ তৈরি হবে। তো আমি বলবো এই প্রশ্ন চমৎকার এবং সকল সুপারভাইজারি অফিসার, তদারকারী অফিসার যারা আছেন প্রত্যেকেরই তার অধীনস্থ যারা কর্মরত আছেন প্রত্যেকে তাদের ওয়েলফেয়ারটা দেখা উচিত। সিএমপি কমিশনার খুব গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রের জন্য, পুলিশের জন্য, তথাপি সাধারণ জনগণের জন্য। দায়িত্ব পালন করতে যে প্রভাবশালী মহল বলতে শুধু আমি রাজনৈতিক ব্যক্তিদের বোঝাচ্ছি না, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং আমরা যারা রয়েছি সকলের থেকেই এরকম কি প্রভাবশালী মহলের চাপের সম্মুখীন হয়েছেন কিনা, আর যদি ভবিষ্যতেও হন সেই ব্যাপারে আসলে আপনার বক্তব্য কি? আমার একটাই কথা, সেটা হলো যেটা প্রথমেই বলেছি যে পুলিশ আইন এবং বিধান দ্বারা নিজস্ব রুলস দ্বারা নিয়ন্ত্রিত একটি বাহিনী এবং পুলিশকে প্রসিডিওর মোতাবেক কাজ করতে হয়। তো আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে আমরা মনে করি আমরা সকল প্রকার চাপ মুক্ত অবস্থায় কাজ করি। কোনো ধরনের অনৈতিক বা কোনো ধরনের একেবারে অবৈধ চাপ এগুলোকে আমরা এখনো মুখোমুখি হইনি বা আমরা এই ধরনের বোধ করি না। আর আমরা যেটা বলি, যেটা আমাকে আমার প্রসিডিওর মোতাবেক কাজ করতে হবে, আমাকে আমার আইন মেনে কাজ করতে হবে, এর বাইরে কোনো চাপ বা কোনো কিছু ভাবার কোনো সুযোগ এবং কোনো ধরনের বিধানও নাই। এই বিষয়টাকে আমরা কোনোভাবেই গণ্য করি না। আমরা প্রভাবমুক্ত অবস্থায় কাজ করি, আইন মেনে আইন মোতাবেক আমরা কাজ করি। পুলিশের মধ্যে রাজনীতিকীকরণ বা বিগত আমলে আমরা দেখেছি যে পুলিশের মধ্যেও আসলে একটি পলিটিক্যাল মেন্টালিটি চলে এসেছিল, সেই অবস্থা থেকে কতটুকু উত্তরণ করা সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন? আসলে শুধু পুলিশ না, প্রজাতন্ত্রের যে কোনো কর্মচারী যখন কর্মে যোগদান করে, যখন নিয়োগপ্রাপ্ত হন, তাকে শপথ করতে হয় যে জনগণের স্বার্থে সকল প্রকার আবেগ বিরুদ্ধে ঊর্ধ্বে উঠে তাকে তার দায়িত্বটি পালন করতে হবে। একজন প্রজাতন্ত্রের কর্মচারী রাজনীতির সাথে সংযুক্ত হবার কোনো সুযোগ নেই। যদি কেউ কখনো করে থাকে সেটি অবশ্যই বিধি বহির্ভূত এবং অনৈতিক। আমি বলবো একজন সরকারি কর্মচারীকে তার যদিও কখনো অতীতে যদি কোনো রাজনৈতিক মতাদর্শ থেকেও থাকে, তাকে সেটি ভুলে যেতে হবে এবং তাকে শুধুই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, নাগরিকের সেবক হিসেবে, আমরা যেটি বলে থাকি যে পাবলিক সার্ভেন্ট হিসেবে শুধু কাজ করতে হবে, আর অন্য কোনো কিছু ভাবার কোনো সুযোগ নাই। একেবারেই পরিষ্কার উত্তর, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানতে চাই, সিএমপি কমিশনার হিসেবে চট্টগ্রাম মহানগর কেন্দ্রিক কি কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যা আসলে আমাদের সাথে শেয়ার করার যোগ্য কিংবা শেয়ার করতে চান? আমরা প্রথমে যেটি করতে চাই যে আমরা প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ে করতে চাই এবং সেই লক্ষ্যে প্রথমে আমরা যেটি সাইবার রেসপন্স এবং সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। আরেকটি হলো আমরা মনে করি যে পুলিশিংয়ের জন্য কমিউনিটি এনগেজমেন্টের কোনো বিকল্প নাই। পুলিশিং শুধুমাত্র পুলিশ বাহিনী দিয়ে বা পুলিশ ফোর্স দিয়ে সম্ভব নয়। কমিউনিটিকে যত এনগেজমেন্ট বাড়বে এই কাজের সাথে, ততই বেশি সফল হওয়া যাবে, ততই বেশি অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা কমিউনিটি এনগেজমেন্ট, প্রযুক্তি নির্ভর পুলিশিং এবং সর্বশেষ যেটি বলবো
আমরা প্রোঅ্যাক্টিভ পুলিশিং করতে চাই। একটি ঘটনা ঘটলো তারপর রেসপন্স করবো সেটি নয়, আমরা আগেই কাজ করতে চাই যাতে করে ঘটনাটি ঘটতে না পারে। আমাদের ফেক অ্যাকাউন্ট, এআই যুক্ত ছবি, দুটো প্রশ্নকে আমি একসাথে করতে চাই। এই যে সাইবার সংক্রান্ত যেই অপরাধগুলো সংগঠিত হয়, একজন মানুষ যদি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন, তারপরে তার প্রথম কাজটি কি হবে? পুলিশের কাছ থেকে সে কিভাবে সহায়তা নিতে পারে? আমি বলবো কেউ যদি এরকম অপরাধের শিকার হয়ে থাকেন, সাইবার বুলিং বা সাইবার প্রতারণা, এখন বিকাশের মাধ্যমেও প্রতারণা হচ্ছে, সাইবার বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং এর চেষ্টা করা হয়, বিশেষ করে নারীদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করার চেষ্টা করা হয়। এরকম সাইবার অপরাধে যদি কেউ মুখোমুখি হন, প্রথমেই কোনো কিছু না ভেবেই আমরা বলবো পুলিশের রিপোর্ট করা উচিত, কোনো রকম ভয় না পেয়ে, এবং ভবিষ্যতে আমার আরও খারাপ হতে পারে বা এটা ওটা হতে পারে এটা না ভেবে পুলিশকে রিপোর্ট করা উচিত, যাতে এটা আর না বাড়ে এবং পুলিশ যাতে এটিকে প্রতিরোধ করতে পারে। বাংলাদেশ পুলিশের অলমোস্ট এখন প্রায় সবকটি ইউনিটেই এই ব্যবস্থাটি চালু আছে এবং আমাদের প্রশিক্ষিত সদস্যরা এই সাইবার অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ পুলিশ এখন এইসব ব্যাপারে, এইসব সাইবার অপরাধ নির্মূলের ব্যাপারে সক্ষম। এবং আমি বলবো কেউ যদি এরকম অপরাধের শিকার হয়ে থাকেন, কোনো কিছু না ভেবে প্রথমেই পুলিশে রিপোর্ট করা উচিত। পুলিশের সাইবার টিম আসলে এখন কতটা শক্তিশালী সিএমপিতে? আমরা শক্তিশালী, মোটামুটি আমরা ডিটেক্ট করতে পারছি এবং আমরা যে সমস্ত ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছি, আমরা নিয়মকানুন মেনে এবং বিধিবিধান মেনে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন মেটাকে বা ফেসবুকে আমরা এগুলো তাদের কাছ থেকে আমরা হেল্প নিচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই মেটা কর্তৃপক্ষ আমাদের সহায়তা করে থাকেন। হ্যাকাররা প্রধানত কাজ করে কিন্তু নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য। এমন কি কোনো পদ্ধতি যদি পুলিশ কিংবা গভর্নমেন্ট, অবশ্যই গভর্নমেন্টের কাছেও আমরা একই প্রস্তাব রাখবো যে এই হ্যাকাররা ভালো কাজ না করে, যদি আমি দেখেছি অনেক সময়, আমি একেবারেই কয়েকটি দেশে দেখেছি পার্সোনালি, পুলিশের কথাই যদি বলি, পুলিশ পার্সোনালি সেই হ্যাকারদেরকে অ্যাপয়েন্ট করে গোপনে এবং ওই হ্যাকাররা কিন্তু ভালো যারা কাজ করেন সাইবার সিকিউরিটি, তাদের চেয়ে দ্রুত কাজ করতে পারেন এবং দ্রুত এগোতে পারেন। তো এরকম কোনো ইউনিক আইডিয়া বাস্তবায়ন করার ইচ্ছা সিএমপি রাখছে কিনা ভবিষ্যতে? আপনার প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমি বলবো এটা সবারই জানা প্রয়োজন যে আসলে সাইবার সক্ষমতা, সাইবার অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা তো রয়েছে এবং আপনি যেটি বলেছেন এটা খুবই সঠিক একটা কথা যে যারা সাইবার অপরাধ করে থাকে তারা অবশ্যই এই বিষয়ে মোটামুটি তাদের জ্ঞান রয়েছে এবং তারা পারদর্শিতা অর্জন করেছে। তো এদেরকে আমরাও যখন যদি কোনো কারণে কোনো বিষয় যদি কোনো হেল্পের দরকার হয়, আমরা কিন্তু তাদের সহায়তা নিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদেরও পরিকল্পনা রয়েছে, আমরা আমাদের সদস্যদের প্রশিক্ষণ সহ তারা যাতে এই সমস্ত চিন্তা, যে অপরাধমূলক কোনো চিন্তা যাতে করতে না পারে, তাদেরকে কিন্তু আমরা আমাদের সাথে এনগেজ করার চেষ্টা করছি এবং তারা যাতে বুঝতে পারে যে তাদের সেই কর্মটির চেয়ে, সেই কর্ম করে অর্থ উপার্জনের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেকে এটা নির্মূলে কাজ করলে এটা সামাজিক একটা উন্নয়ন সহ যে মানুষের আস্থা অর্জনে তারাও ভূমিকা রাখতে পারে আর কি। তো আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমরা মাঝে মধ্যে আমরা তাদের সাথে আলোচনা করি এবং যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের সহায়তাও আমরা নিয়ে থাকি এবং আমাদের সদস্যদের প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা তাদেরকে ব্যবহার করে থাকি। তো আমি মনে করি আপনার এই প্রশ্ন যে তাদের যে এই প্রবণতাকে প্রতিরোধ করে বা তাদের এই প্রবণতাকে অন্যদিকে ভালো কোনো দিকে ধাবিত করা যায় কিনা, অবশ্যই সম্ভব সেটা। তবে সেই ক্ষেত্রেও আমার মনে হয় কমিউনিটি এনগেজমেন্ট পুলিশের জন্য খুব বেশি প্রয়োজন। পুলিশ যদি তাদের সাথে সম্পৃক্ত হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই সাইবার অপরাধ নির্মূল সহ এটি নিয়ন্ত্রণে আনা খুব সহজ হবে। আপনি খুব চমৎকারভাবে বলেছেন, কেননা
ওনারা যেহেতু অপরাধের সাথে যুক্ত থাকেন, ওনারাই ভালো বুঝেন যে আসলে কিভাবে সাইবার অপরাধগুলো সংগঠিত হয়। আমি রিসেন্ট একটি দেশের, আমি দেশটির নাম বলছি না, দেশের পুলিশের সর্বোচ্চ পর্যায়ের যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তার একটি উক্তি ছিল, উক্তিটি আমি কোট করতে চাই, যে বর্তমানে তিনি আগে সোর্সের জন্য প্রচুর টাকা খরচ করতেন, বর্তমানে তিনি সোর্সের পিছনে টাকা খরচ করে না। তিনি বললেন যে তিনি 4 জন হ্যাকারকে তার আন্ডারে রেখেছেন। এদিক থেকে তেমন তারা নেগেটিভ কাজ করতে পারছে না, পজিটিভ দিকে সময় দিচ্ছে। অন্য দিক থেকে তাদের যতটুকু দরকার ততটুকু আর্থিকভাবে সক্ষমতা তিনি অর্জনের জন্য দিচ্ছেন। তো আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম যে সরকার থেকে তো আপনাকে নিশ্চয়ই বাজেট দেওয়া হয় না, আপনি এই টাকাটি কোথায় পান? আমার দেশের পুলিশদের জন্য যদি আমি এটা করতে চাই, কেননা সোর্সের বাজেট খুবই হালকা, ওটা দিয়ে তো একজন হ্যাকারের। তো তখন তিনি বললেন যে আমি ওই যেই 4 জন হ্যাকারকে তার আন্ডারে রেখেছেন তাদেরকে ভালো ভালো কিছু কাজ আমি পাওয়াই দিই, মানে নিয়ে দিই, যেন তাদের আর্থিকভাবেও স্বাবলম্বী হয় এবং তারা আমাদের সাথেও কাজ করতে পারে, অপরাধের প্রবণতাও যেন কমে যায় এবং তারা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। আপনার কাছে অনুরোধ থাকলো আজকের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের চট্টগ্রামে অনেক কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে যারা ওয়ার্ল্ডে কাজ করছে, এবং আমি চট্টগ্রামে আপনি একটু খোঁজ করলেই পাবেন চট্টগ্রামে অনেকে এই অপরাধের সাথে জড়িত। সেই অপরাধীদেরকে যদি ভালো কাজে আপনারা আনতে পারেন তাহলে আমার মনে হয় যে চট্টগ্রামের অনেক অপরাধ দমন করা সম্ভব এবং অপরাধীদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। আমি যেতে চাই সম্পূর্ণ অন্য একটি ব্যাপারে, সেটি হলো পুলিশের ইমেজ সংকট বর্তমানে যেটি চলছে সরকারের পট পরিবর্তনের পরে। সেই ইমেজ সংকট আসলে পোশাক পরিবর্তন করে চেষ্টা করেছে সরকার, কিন্তু কতটুকু সফল ব্যর্থতা সেই উত্তরে আমরা যেতে চাই না। এই যে ইমেজ সংকট উত্তরণের উপায় আপনি কি বলে মনে করেন? ইমেজ সংকট উত্তরণে আসলে ভূমিকাটা পুলিশকেই রাখতে হবে। পুলিশকেই তার কর্মের মাধ্যমে, তার জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে এই সংকট থেকে বের হয়ে আসতে হবে। পুলিশ যখনই জনগণের আস্থা অর্জন করতে পারবে, আমি বন্ধু বললে হবে না, জনগণ আমাকে বন্ধু ভাবতে হবে, বা জনগণ যে দেশের মালিক, সে যে কোনো পুলিশ ইউনিটে গেলে যেন সেটা সে ফিল করে। এটা যখন ফিল করতে পারবে তখনই বুঝতে হবে যে পুলিশের সাথে পুলিশের জনসম্পৃক্ততা বেড়েছে এবং পুলিশ ইমেজ সংকট থেকে বেরিয়ে আসছে। তো পুলিশের ইমেজ সংকট কাটানোর উপায় একটাই, জনসম্পৃক্ততা তৈরি করা এবং কমিউনিটি এনগেজড করে কমিউনিটি বেসড পুলিশিং চালু করা। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ পুলিশেও চালু আছে কমিউনিটি পুলিশিং, এবং সেটিকেও আমরা এই কাজে ব্যবহার করছি এখন। সাথে আমাদের বিট পুলিশিংও রয়েছে। দুটোকেই আমরা এনগেজ করে কমিউনিটি এনগেজমেন্ট বাড়িয়ে পুলিশকে ইমেজ সংকট থেকে বেরিয়ে আসতে আমরা সক্ষম হব বলে আমরা মনে করি। সর্বোপরি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। চট্টগ্রামে আপনার মহানগরে বেশ কয়েকটি পর্যটন স্পট আছে, ট্যুরিস্ট পুলিশ অবশ্যই কাজ করছে, সেটি আলাদা একটি ইউনিট, এবং আপনার পুলিশ থেকে আমি অনেকগুলো পর্যটন ভিত্তিক দেশে ঘুরেছি। আমি পার্থক্য শুধু একটি জায়গায় পেয়েছি, সেটি হলো নিরাপত্তা। আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে আমরা অনেক পর্যটক বাইরের দেশ থেকে আমাদের দেশে আসবে। সেই নিরাপত্তা নিশ্চিতে, এবং আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার মহানগরের মধ্যেই পতেঙ্গা সি বিচ রয়েছে, সেটি কিন্তু অন্যতম বাংলাদেশের একটি সুন্দর সি বিচ। সো এটির কিন্তু অ্যাড নেই, অর্থাৎ বাইরের একটি মানুষ চট্টগ্রাম ঘুরে চলে যাচ্ছে, তিনি জানে চট্টগ্রামে হিল আছে, বাট চট্টগ্রামে যে পতেঙ্গা সি বিচ আছে এটি কিন্তু বাইরের দেশের অনেক মানুষই জানেন না, যেহেতু অনেক ট্যুরিস্টের সাথে আমার কথা হয়। আমি আসার সময়, এই যে আসার সময়ও ফ্লাইটে একজন ট্যুরিস্ট ছিলেন, তিনিও পতেঙ্গা জানতেন না। দুটো প্রশ্ন করতে চাই, পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কিভাবে ভূমিকা রাখছেন, এবং পর্যটন স্থান এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এইটার ব্যাপারে আসলে কোনো ভূমিকা রাখবেন কিনা? আমরা যেটা করে থাকি, আমরা যেটা মনে করি, আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি, সেটা হলো যে এটি পর্যটন যে স্পটগুলো রয়েছে চট্টগ্রাম শহরে, মহানগরে যেগুলো রয়েছে, যেমন চট্টগ্রাম সমুদ্র সি বিচ রয়েছে এবং
সমুদ্র সৈকত ছাড়াও এখানে ফয়েজ লেক রয়েছে। ফয়েজ লেক একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। দুটো ক্ষেত্রেই এটি সহ এখন নদীর ওই পাড়েও বিচ রয়েছে। তো সবগুলোর ক্ষেত্রে যেটি হলো, পর্যটক তখনই আসবে তিনি যদি নিজেকে নিরাপদ মনে করেন, তখনই তিনি সেখানে আসবেন এবং সেই ক্ষেত্রে তখন পর্যটন শিল্পটা ফ্লারিশ করবে। তো ট্যুরিস্ট পুলিশ সেখানে দক্ষতার সাথে কাজ করছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের যে অংশটি রয়েছে, আমাদের যে সেট আপ রয়েছে, সেই সেট আপেও আমরা সেখানে চট্টগ্রাম সমুদ্র সৈকত এবং পতেঙ্গা সমুদ্র সৈকত নামে যেটি পরিচিত সেটি, এবং যেটি ফয়েজ লেক পর্যটন কেন্দ্র আছে, সেখানে আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি। এবং আমরা মনে করি পর্যটকরা নিরাপদেই সেখানে আসতে পারেন। এবং আপনি প্রচারণার যে বিষয়টি করেছেন, সেটি আমার মনে হয় পুলিশি নিরাপত্তাটাও একটা প্রচারণার বিষয় হতে পারে। যদি একজন পর্যটক ঘুরে গিয়ে বলতে পারেন যে না, এটা সেফ বা এই জায়গাটা নিরাপদে এখানে বেড়ানো যায়, এটি একটি যেমন রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার আওতার বাইরে হলো পর্যটন কর্পোরেশন এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। সর্বশেষ আপনাকে প্রশ্ন করতে চাই না ঠিক, আপনার যদি চট্টগ্রাম মহানগরের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যদি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে কিছু বলার থাকে। বাংলাদেশ পুলিশ তথা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা সবসময় নাগরিকদের পাশে রয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দরজা চট্টগ্রামবাসীর জন্য সকল সময়ে উন্মুক্ত রয়েছে। যে কোনো সময়ে আপনাদের যে কোনো আইনগত সহায়তা দিতে আমরা প্রস্তুত এবং সক্ষম। সেটি যে ধরনেরই হোক না কেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সব পুলিশ, বাংলাদেশ পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা বিধান করবে। চট্টগ্রামবাসী যাতে একটা সেফ সিটির একটা অনুভূতি নিয়ে এখানে বসবাস করেন, চলাফেরা করেন এবং একটা নিরাপদ নগরী গড়ে তুলতে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহায়তা নিয়েই আমরা চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই, সকল অপরাধ মুক্ত করতে চাই। এটি হলো আমাদের প্রত্যয়। প্রিয় দর্শক, শুনছিলাম এতক্ষণ আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি টিভিতে দেখছেন, তারা নিশ্চয়ই জানেন অতিথির একটি কোড লাইন দিয়ে আমি আমার বক্তব্য এবং আমার অনুষ্ঠান দুটোই শেষ করি। আজকের অতিথি এতটা স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিয়েছেন এবং এতগুলো সুন্দর কথা বলেছেন, আসলে আমি নিজেই এখন খুঁজে পাচ্ছি না যে সবচেয়ে সুন্দর লাইন কোনটি হয়েছে, যেটি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আরও একবার বলতে চাই। তবে এতগুলো সুন্দর লাইনের মধ্য থেকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন আমার কাছে মনে হচ্ছে, সেটি হলো মাদক নিয়ন্ত্রণে তিনি কিন্তু পারিবারিক সচেতনতাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। অর্থাৎ পরিবারগুলো যদি সচেতন হয়, পারিবারিক সচেতনতা যদি গড়ে ওঠে, তাহলেই কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব এবং তখনই আসলে মাদক বাংলাদেশে যেই একটি ভয়াবহ রূপ বর্তমানে ধারণ করতে যাচ্ছে, সেই রূপকে আটকে দেওয়া সম্ভব। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।